এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত বাংলা ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি এক্সক্লুসিভ সংবাদ আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি সরাসরি। বিস্তারিত দেখতে সংবাদগুলি শেষ পর্যন্ত জুড়ে থাকুন রোজ বাংলা চ্যানেলের পর্দায়। চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন সংবাদগুলি আমাদের নিয়মিত সবার প্রথমে দেখবার জন্য। অবশেষে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মানতে বাধ্য হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিনীত গোয়েল অপসারিত, স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী। প্রায় 5 ঘন্টা পর জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বৈঠক শেষ হয়েছে। সোমবার বৈঠক শেষে রাত 12:15টায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরিয়ে দিচ্ছেন তিনি। পাশাপাশি পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে অপসারিত করা হচ্ছে। আজ বিকেল 4টের পর কলকাতা পুলিশে বিরাট বড়সড় রদবদল হতে চলেছে। সোমবার গভীর রাতে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, দীর্ঘ বৈঠকে উভয় পক্ষ খুশি। জুনিয়র চিকিৎসকদের তরফে 42 জন স্বাক্ষর করেছেন। আন্দোলনরত চিকিৎসকদের 5 দফা দাবির মধ্যে প্রথমটির তদন্ত করছে সিবিআই। বাকি 4টির মধ্যে 3টি দাবি পূরণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মমতা ব্যানার্জি। জুনিয়র চিকিৎসকদের দাবি অনুযায়ী স্বাস্থ্য অধিকর্তা ডক্টর দেবাশিস হালদার, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডক্টর কৌস্তব নায়েককে অপসারিত করা হচ্ছে। পাশাপাশি পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দিচ্ছেন তার পদ থেকে মমতা ব্যানার্জি। আজ বিকেল 4টার পর কলকাতা পুলিশে বিরাট বড়সড় রদবদল হতে চলেছে। পুলিশ কমিশনারের পাশাপাশি ডিসি নর্থ অভিষেক গুপ্তাকেও সরানো হচ্ছে। মঙ্গলবার বিকেল 4টে নতুন পুলিশ কমিশনার দায়িত্ব নেবেন। আরজিকর কাণ্ডে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা 5 জনের পদত্যাগের দাবি করেছিলেন। তাদের মধ্যে অবশেষে 4 জনের অপসারণের ঘোষণা করতে বাধ্য হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রসঙ্গত, সোমবার সন্ধ্যে 6টা থেকে টানা রাত 12:15 পর্যন্ত চলে বৈঠক। তবে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা এখনই কর্মবিরতি থেকে সরছেন না। মুখ্যমন্ত্রী যা আশ্বাস দিয়েছেন তার বাস্তবায়ন ঘটলে এবং সুপ্রিম কোর্টের শুনানির পরে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানাবেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। এবার বাংলাদেশকে $20 কোটি সাহায্য দিচ্ছে বিশ্বের শক্তিধর রাষ্ট্র আমেরিকা। কোটা সংস্কার আন্দোলনের জেরে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নিয়েছেন ভারতের মাটিতে। আন্দোলনের জেরে বাংলাদেশের প্রচুর আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। কার্যত ভেঙে পড়েছে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা। এমন পরিস্থিতিতে বাংলাদেশের আর্থিক পুনর্গঠনে এগিয়ে এলো মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্রের খবর, বাংলাদেশের পুনর্গঠনে $20 কোটি সাহায্য দিচ্ছে আমেরিকা। রবিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের চুক্তি হয়েছে। বাংলাদেশের সার্বিক উন্নয়নে সাহায্য করার জন্য আর্থিক সাহায্য করছে আমেরিকা বলে জানা যাচ্ছে। রবিবার সকাল 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ সরকারের প্রধান ইউনূসের সঙ্গে বৈঠক করে 6 সদস্যের মার্কিন প্রতিনিধি দল। প্রসঙ্গত, 2021 সালে আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশকে আর্থিক সাহায্য করছে আমেরিকা। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশকে $95 কোটি $40 লক্ষ আর্থিক সাহায্য করার কথা রয়েছে আমেরিকার। ইতিমধ্যে $42 কোটি $50 লক্ষ হাতে পেয়েছে বাংলাদেশ। আর এবার পেতে চলেছে $20 কোটি $22 লক্ষ। এখনও পর্যন্ত বাংলাদেশকে $800 কোটি বেশি আর্থিক সাহায্য দিয়েছে আমেরিকা। পুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর, ফের বাড়ছে ডিএ। উৎসবের মরশুমে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। 7ম পে কমিশনের আওতায় আবারও বাড়ছে ডিএ। দশেরার আগেই সুখবর পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের তরফে ডিএ বাড়ানোর ঘোষণা করা হবে বলে জানা গেল। সূত্রের খবর, 7ম পে কমিশনের আওতায় এবার 3% ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। আগামী 25 সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক রয়েছে। ওই বৈঠকের পরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে। সেপ্টেম্বরের শেষে ডিএ বাড়ানোর ঘোষণা হতে চলেছে। সেক্ষেত্রে অক্টোবর থেকে নতুন ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 50% হারে ডিএ পাচ্ছেন। 7ম পে কমিশনের আওতায় 3% ডিএ বাড়লে 53% হারে ডিএ পাবেন তারা। যারা ফোনপে, গুগল পে, পেটিএম এর মাধ্যমে অনলাইনে ইউপিআই পেমেন্ট করেন তাদের জন্য বড় সুসংবাদ। 1 লপ্তে ইউপিআই লেনদেনের ঊর্ধ্বসীমা $1 লক্ষ থেকে বাড়িয়ে করা হলো $5 লক্ষ। ইউপিআই এর মাধ্যমে 1 লপ্তে লেনদেনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এখন থেকে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে একবারে $5 লক্ষ পর্যন্ত পেমেন্ট করতে পারবেন আপনারা।
16 সেপ্টেম্বর থেকে পাওয়া যাচ্ছে নতুন সুবিধে। যারা ইউপিআই এর মাধ্যমে বড় অঙ্কের লেনদেন করেন তারা নিয়ম বদলের ফলে অনেক লাভবান হবেন। এখন ইউপিআই ব্যবহারকারীরা সাধারণভাবে দিনে 1 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। শেয়ার বাজার, বিমা, বিদেশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর মতো নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে এই সীমা অবশ্য দৈনিক 2 লক্ষ টাকা। গত 25 আগস্ট প্রকাশিত এনপিসিআই এর সার্কুলার অনুযায়ী এবার থেকে ইউপিআই এর মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত আয়কর জমা দেওয়া যাবে। একই সুবিধে মিলবে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে। এছাড়াও ইউপিআই এর মাধ্যমে আইপিও এবং আরবিআই এর রিটেল ডাইরেক্ট স্কিমগুলিতে 1 লক্ষে 5 লক্ষ টাকা লগ্নি করতে পারবেন বিনিয়োগকারীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জিপ কেটে নিতে পারলেই দেওয়া হবে 11 লক্ষ টাকা, এমনই পুরস্কার ঘোষণা করে বিতর্ক তৈরি করলেন শিবসেনা শিন্ডের বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়। আমেরিকা সফরে গিয়ে রাহুল গান্ধীর সংরক্ষণ সংক্রান্ত মন্তব্যের পাল্টা আক্রমণ শানিয়ে এমনটাই বিস্ফোরক দাবি করলেন এই বিধায়ক। যদিও শরিক দলের বিধায়কের এমন মন্তব্যকে বিজেপি সমর্থন করছে না বলে জানিয়ে দিয়েছেন মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে। সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিবসেনা বিধায়ক গায়কোয়াড় বলেন, আমেরিকায় বসে রাহুল গান্ধী মন্তব্য করেছেন তিনি সংরক্ষণ ব্যবস্থা তুলে দিতে চান। এই মন্তব্যে কংগ্রেসের আসল মুখোশটা খুলে গিয়েছে বলে দাবি এই বিধায়কের। এরপরে হুঁশিয়ারি দিয়ে ওই বিধায়ক বলেন, আমি 11 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছি। যে ব্যক্তি রাহুল গান্ধীর জিপ কেটে আনতে পারবে তাকে আমি এই টাকা পুরস্কার দেব। একই সুরে সেনা বিধায়ক বলেন, দেশের জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে রাহুল গান্ধী। এদিকে গায়কোয়াড়ের মন্তব্য থেকে দূরত্ব বজায় রেখেছে মহারাষ্ট্রের বিজেপির সভাপতি। তিনি বলেন, আমরা গায়কোয়াড়ের মন্তব্য সমর্থন করছি না ঠিকই, তবে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সংরক্ষণ তুলে দেওয়ার পক্ষে ছিলেন। তিনি দাবি করেছিলেন এটি উন্নয়নের পথে প্রধান বাধা। রাজীব গান্ধীও বলেছিলেন সংরক্ষণের অর্থ নির্বোধদের সমর্থন করা। এখন রাহুল গান্ধীও চাইছেন এটি তুলে দিতে। যোগী রাজ্য উত্তরপ্রদেশে অযোধ্যার রাম মন্দিরের কর্মী এক কলেজ ছাত্রীকে 2 দিন ধরে আটকে লাগাতার গণধর্ষণ, অবশেষে গ্রেপ্তার 8। রাম মন্দিরের এক মহিলা সাফাই কর্মীকে গণধর্ষণের গুরুতর অভিযোগ উঠল অযোধ্যায়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরপ্রদেশের রামনগরীতে এই গণধর্ষণের অভিযোগের ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারকে নিশানা করছে বিরোধীরা। পুলিশ জানিয়েছে, সাফাই কর্মী ওই তরুণী স্থানীয় এক কলেজের 3য় বর্ষের ছাত্রী। তাকে অন্যত্র ভালো কাজ দেওয়ার নাম করে একটি গেস্ট হাউসে নিয়ে গিয়েছিল ধৃতেরা। তারপর 2 দিন সেখানে আটকে রেখে দফায় দফায় লাগাতার গণধর্ষণ করা হয় ওই তরুণীকে। অভিযুক্তরা সকলেই অযোধ্যার বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযুক্তেরা খুনের হুমকি দেওয়ায় প্রাণের ভয়ে 1 মাস আগের ওই ঘটনা সম্পর্কে ওই তরুণী এতদিন অভিযোগ জানাতে পারেননি বলে নির্যাতিতার পরিবারের দাবি। নির্যাতিতা তরুণী পুলিশকে জানিয়েছে তাকে বনবীরপুর এলাকার ওই গেস্ট হাউসে 16ই আগস্ট নিয়ে গিয়েছিল বংশ চৌধুরী নামে এক অভিযুক্ত। 2 দিন ধরে আটকে রেখে অত্যাচারের শিকার হওয়ার পর 18ই আগস্ট কোনো মতে পালিয়ে যেতে সমর্থ হয়েছেন ওই তরুণী। বিরোধী দল সমাজবাদী পার্টির তরফে জানানো হচ্ছে, যোগী আমলে রামরাজ্যের কি হাল হয়েছে এই ঘটনা তারই প্রমাণ। পানশালার কর্মীদের বেধড়ক মারধর, ধৃত কনস্টেবল, সিভিক এবং এক হোমগার্ড। হাওড়ার সাকরাইলে 16 নম্বর জাতীয় সড়কের পাশে থাকা একটি পানশালায় মদ্যপানের পর সেখানকার কর্মীদের সঙ্গে অভব্য আচরণ, তাদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল ডোমজুর থানার 3 পুলিশ কর্মীর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে ক্ষমতা জাহির করে মদের বিল না মেটানোর অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে একজন হলেন পুলিশ কনস্টেবল, একজন অস্থায়ী হোমগার্ড, 3য় জন সিভিক ভলেন্টিয়ার বলে জানা গিয়েছে। এই 3 জনকে গ্রেপ্তার করেছে সাকরাইল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কনস্টেবল পাঞ্জাব মণ্ডল, অস্থায়ী হোমগার্ড বিজয় পাল এবং সিভিক ভলেন্টিয়ার অরিন্দম কোঙ্গার গত রবিবার গভীর রাতে সাকরাইলের ধুলোগড় মোড়ের কাছে ওই পানশালায় গিয়েছিল। প্রত্যেকে সাদা পোশাকে ছিল। পানশালার দোতলায় তারা দীর্ঘক্ষণ বসে মদ্যপান করেন। এরপর বিল মেটানো নিয়ে ম্যানেজারের সঙ্গে ঝামেলা শুরু করেন তারা। কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। সঙ্গে সঙ্গে পানশালা কর্তৃপক্ষ সাকরাইল থানায় খবর দিয়ে 3 জনকে আটক করে নিয়ে যায় পুলিশ। নজর রাখছি পরের গুরুত্বপূর্ণ সংবাদটির দিকে। জাতীয় সড়কে যান চলাচলের ক্ষেত্রে সমস্ত রাজ্য প্রশাসনের মাথা ব্যথার কারণ ওভারলোডিং ট্রাকের সমস্যা। সেই সমস্যা মেটাতে এবার কেন্দ্রীয় পূর্ত এবং সড়ক পরিবহন মন্ত্রকের তরফে একটি বিশেষ নির্দেশিকা পাঠানো হলো প্রত্যেক রাজ্যকে। যে নির্দেশিকায় বলা হয়েছে সমস্ত রাজ্যের পরিবহন ক্ষেত্রে এবার
ডিটেকশন পদ্ধতি চালু করতে হবে। কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ আসার কথা স্বীকার করে নিয়েছেন পরিবহন দপ্তরের শীর্ষ কর্তারা। বিষয়টি নিয়ে দপ্তরের অন্তরে আলোচনা হয়েছে বলে পরিবহন দপ্তর জানাচ্ছে। নতুন এই পদ্ধতি চালু করতে একটি অত্যাধুনিক সফটওয়্যারের ব্যবহার করা হবে, যে সফটওয়্যারটি ব্যবহার করলে অতিরিক্ত মাল বোঝাই বা ওভারলোডেড ট্রাক থেকে শুরু করে গাড়ির সিএফ ফেল হওয়ার মতো যাবতীয় সমস্যা জাতীয় সড়কে টোল প্লাজা অতিক্রম করার সময় ধরা পড়ে যাবে। ইতিমধ্যে এই প্রযুক্তি চালু হয়ে গিয়েছে ছত্তিশগড়, বিহার এবং ওড়িশার মতো রাজ্যগুলিতে।